অনেক নেতাই ছিলেন না, তারা নিচে বসাচ্ছিলেন। কিন্তু ওখানে বিরোধী দলের নেতা যারা আসতে চেয়েছিলেন, যেমন জুনায়েদ সাকি এসেছিলেন, নূর এসেছিলেন, সাইফুল হক এসেছিলেন, অনেকে এবং আমাদের লায়ন আমাদের আমার উনি আসছেন দেখলাম, অনেককে আমি দেখলাম। এই জন্য আমি মনে করি যে কালকের এই যে ওনার দেশে ফেরাটা এটা একটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান। এখন এবং আমি এটা মনে করি আমার জানা মতে আরকি, আমি সঠিক না বললে পরে এটুকু অন্তত বুঝতে পারি বা এটুকু বলতেই পারি, পৃথিবীর ইতিহাসে আর এত কোনো জমায়েত হয় নাই। একটা মানুষ দীর্ঘ ১৭.৫ বছর যাকে দেশ থেকে বাধ্য করে বিদেশ পাঠিয়েছিল মুচলেকা দিয়ে, ফিরে আসতে পারবে না এবং দীর্ঘ ১৭.৫ বছর তার বিরুদ্ধে এত অপপ্রচার, যারা চিন্তা করে না, দুর্নীতির কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার করা হয়েছে। এমন কোনো অপপ্রচার নেই, চারিত্রিক থেকে শুরু করে এমন কোনো খারাপ কথা নেই যা তারেক রহমানের সম্বন্ধে বলা হয়নি। এবং টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত উনার আসার আগের দিন পর্যন্ত এই ধরনের কথা বলেছে যে লোকজন যেন তারেক রহমানকে দেখতে বা তারেক রহমানের সম্বন্ধে না আসে। কিন্তু সবকিছুকে পদদলিত করে বা পিছনে ফেলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, শুধু বিএনপি নেতাকর্মী না, এর বাইরে বহু মানুষ কিন্তু তারেক রহমানকে দেখার জন্য কালকে ঢাকায় এসেছেন এবং সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বর্তমান আমাদের আহ সরকার, যেটা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস স্যার সহ পুরা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এত আন্তরিকভাবে উনাকে যে গ্রহণ করেছেন, সাদর সম্ভাষণ জানিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এর কোনো নজির নেই। আপনি চিন্তা করেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনার ৩০০ ফিটের মঞ্চ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা। এই ১২ কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের সেনাবাহিনীর প্রতিটি সদস্য যাদের উপর দায়িত্ব ছিল, প্রত্যেকে হেঁটে এসেছেন। সিভিল প্রশাসনের লোক পর্যন্ত, আমাদের কিছু নেতাকর্মী এবং এই যে অসংখ্য মানে সহস্রাধিক এই প্রশাসনের বিভিন্ন লোকজন, যারা হয়তো ৩ কিলোমিটারে হাঁটেন না, ৫ কিলোমিটারে হাঁটেন না, তারা কিন্তু বিরক্তি ছাড়াই তারা কিন্তু ১২ কিলোমিটার রাস্তা তারা তারেক রহমানকে নিয়ে হাঁটতে, হাঁটতে তারা কিন্তু মঞ্চে নিয়ে এসেছেন। এবং মঞ্চ থেকে পরে যখন তারেক রহমান তার আম্মাকে দেখার জন্য এবারকার হাসপাতালে গিয়েছেন, সেখানে কিছু সময় থেকে হাঁটতে হয়েছে। তো এত যানজট ছিল, সেখানেও তারা সহায়তা করেছেন। আজকেও উনি যে গুলশানতে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বা উনি যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে এসেছেন, সেখানেও সেনা সদস্যরা এবং অন্যান্য নিরাপত্তার দায়িত্বে তারা হাঁটতে, হাঁটতে সেখানে এসেছেন। হাজার, হাজার মানুষ সেখানে উনি ফুল দিয়ে সেখানে উনি দোয়া করে, তার বাবার কবরে উনি দোয়া ফাতিহা পাঠ কিন্তু করে থেকে কি সেখান আসলে থেকে প্রমাণ হয় যে ওনাকেই মানুষ ভোট দিবে বা বিএনপি কে ভোট দিবে হ্যাঁ, আমি সেরকম এটাই বলছি যে সেখান থেকে সাভার স্মৃতিসৌধে গিয়েছেন। হ্যাঁ, মানে সেখানেও যেতে কয়েক ঘন্টা সময় লেগেছে। মানে রাস্তার দুপাশে হাজার, হাজার মানুষ, যা কেউ কোনদিন আর দেখেনি অতীতে। আর সবচেয়ে ব্যতিক্রম যেটা, পৃথিবীর কোন দেশের কোন রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান আ কাউকে এত, এত, এত কিলোমিটার পায়ে হেঁটে বহন করে নিয়ে গেছে, এর নজির কিন্তু পৃথিবীতে নেই। এটা তার প্রতি যদি ভালোবাসা না থাকতো, এই ভালোবাসা ৩ টা কারণে হয়েছে। প্রথমত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন নিজের জীবনকে বাজি রেখে। পরবর্তী সময়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, ফোর্সেস কমান্ডার ছিলেন। উনি বীর উপাধি পেয়েছিলেন, একটা দল গঠন করেছেন, সেই দলটা আছে, উনি সেনাপ্রধান ছিলেন। এই একটা তার প্রতি সৎ ছিলেন এবং উনার বিরুদ্ধে অসততার কেউ কোনো প্রমাণ দিতে পারেনি। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী ছিলেন। এদেশের মানুষকে ভোটাধিকার দেওয়ার যে ব্যবস্থা করেছেন, এই পৃথিবীর ইতিহাসে একটি মাত্র নির্বাচন ১৯৯৬ সালে ১৫ নির্বাচন, শুধুমাত্র, শুধুমাত্র এক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করার জন্য, অর্থাৎ মানুষ যেন তার ভোটটা নিজে দিতে পারে এবং নিরপেক্ষ সরকার যদি কোন দলীয় সরকার না থাকে, একটি নির্বাচন করে ১ম অধিবেশনে তত্ত্বাবধায়ক সংবিধানে সংযোজন করেছিলেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এই যে মানুষের যে কর্মকাণ্ডগুলি উনি করেছিলেন, কৃষকদের ঋণ মুক্তির ব্যবস্থা করেছিলেন, নারী শিক্ষার ব্যবস্থা করেছিলেন, গার্মেন্টস এর বিপ্লব ঘটিয়েছিলেন। এই যে আমার
আমার দেশে আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করলেন, উনি আপনার বৈদেশিক অবস্থান মন্ত্রণালয় করলেন। ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের যে অবদান, কৃষি নির্ভরশীল একটা দেশ, খাদ্যের দিক থেকে খাদ্যে রপ্তানি দেশে পরিণত করেছিলেন। এই যে আজকে ১ কোটির উপর মানুষ বিদেশে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশ গার্মেন্টস প্রতিষ্ঠার মধ্যে যে গার্মেন্টস গুলো প্রতিষ্ঠা করা, বৈদ্যুতিক অন্তর্প্রবর্তন করা, আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা, এই যে হারিকেন জ্বালিয়ে জ্বালিয়ে শেষে নিরক্ষরতা দূর করা, একুশে পদক প্রবর্তন করা, স্বাধীনতা পদক প্রবর্তন করা, অজস্র কাজ মাত্র ৩.৫ বছর মাথায় উনি বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই যে দেশনেত্রী এবং শহীদ জিয়া রহমানের প্রতি এদেশের মানুষের অবাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং জনাব তারেক রহমানও এই যে দীর্ঘদিন ৭৭.৫ বছর দেশের বাইরে ছিলেন, উনার কথার মধ্যে, কাজের মধ্যে এই যে এত কথা, ২-১ টা কথা হয়তো এদিক ওদিক, অনেক সময় বাবার সন্তান হিসেবে তার বাবাকে যখন অসম্মানের কথা বলেছেন, তখন উনি ২-১ টা কথা বলেছেন। তাছাড়া উনি ধীর স্থিরভাবে সামনের দিকে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কত কথা বলেছেন। একটা কথার ভিতরে মানুষ ভুল ধরতে পারে নাই। হয়তো সব কথাই 100% হবে তা না। কিন্তু দেশের মানুষকে উত্তেজিত করা, দেশের মানুষের বিভক্তি কোনো কথা বলেন নাই। দেখেন, এত বছর পর দেশে আসলেন। একবার ওই বাবার গুণকীর্তন করলেন না, মায়ের গুণকীর্তন করলেন না, দলের নেতাকর্মীদের এই যে অত্যাচার নির্যাতনের কাহিনী উনি বর্ণনা করলেন না। উনি কি করলেন? জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করলেন, হাদির আত্মার মাগফিরাত কামনা করলেন। জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আগামীকাল উনি পঙ্গু হাসপাতালে দেখতেও আসবেন এবং উনি ৭১ এর যারা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ হয়েছেন তাদের স্মরণ করলেন এবং ৯০ কে আমরা যখন ৯০ সালে ছাত্র হুম, আন্দোলন নেতৃত্ব দিয়েছি উনি যখন বললেন সঙ্গে ৯০ কে করে। অনুমতি পাওয়ার আমার বুকটা ভরে উঠেছিল যে আমি ৯০ ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান একজন আ আ সৈনিক ছিলাম। তো এই যে সব কথাগুলো একত্রিত করে উনি বলেন নাই আমি এটাই করব, আমি সেটাই করব, আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমার বাবা এটা করেছে, মা এটা কিচ্ছু বললেন না। না বলে সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে আল্লাহ তাআলার প্রতি বারবার ১৫ বার উনি ইনশাআল্লাহ বলেছেন। মানে কয়েকবার উনি বলেছেন, "আমরা করব, আমরা এটা করব, ইনশাআল্লাহ করব।" মানে ভালো কাজ করার কথা বলেছেন। উনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ন্যায় শাসন প্রতিষ্ঠা করেছেন, সে কথাই উনি বলেছেন। তার এই যে ভাষণ, এই ভাষণটা পৃথিবীর ইতিহাস একটা ব্যতিক্রম ধরে একটা ভাষণ। এতদিন যিনি দেশে আসতে পারেন নাই, এই পৃথিবীতে উনি সবচেয়ে সৌভাগ্যবান সন্তান। এই পৃথিবীতে এখন পর্যন্ত বাবা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া সেনাপ্রধান, আ মা আপনার রাষ্ট্রপ্রধান, আব্দুর রহমান সরকার বেগম। প্রধান, মা প্রধানমন্ত্রী এমন আর কেউ নেই। সে একবারও কিন্তু যারা তাকে দেশে আসতে দেন নাই, তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার সে কারোর বিরুদ্ধে কিন্তু কথা বললেন না। এই যে একটা ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা। আর আমি আমার নিজেকে গর্বিত মনে করছি এই কারণে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণসংবর্ধনা অনুষ্ঠানে আমি একমাত্র ব্যক্তি এই পৃথিবীতে আজ পর্যন্ত যে আমি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এবং ডাক্তার সহ আমি কিন্তু সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। তার সামনাসামনি আমি যেতে পারি আমি তাকে সামনে থেকে দেখেছি। ওখান থেকে হয়তো আমাকে দেখার তার সুযোগ হয় নাই। কিন্তু আমি অ্যাম্বুলেন্স নিয়ে গেছিলাম, ডাক্তার নিয়ে গেছিলাম। আমি সেখানে আমার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কারণে আমি অনেকগুলি মানে পানি-টানি এটা খাদ্যদ্রব্য নিয়ে গেছিলাম। অনেকে অসুস্থ হয়ে গেছিল। আমি আমার ডাক্তার আমাকে যে নিয়ে আমার সাথে গিয়েছিলেন তাকে দিয়েও সেবা করার সুযোগ পেয়েছি। কারণ হয়তো অ্যাক্সিডেন্টও হতে পারে। তো তারপরেও কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। হয়তো আমি যদি না যেতাম অ্যাম্বুলেন্সটা নিয়ে মানে ১ জন ২ জন মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হতো। আমি যেটা অবস্থা দেখলাম আমার গাড়ির ভিতরে শুয়ে তাদেরকে আমার লোকজনকে নামিয়ে দিয়ে হ্যাঁ, এই যে সেবাটা করার সুযোগ পেলাম। সবকিছু বলে আমি মনে করি এই যে ব্যাপক জনসমর্থন এতেই আন্তর্জাতিক মাধ্যম বলেছে আগামী দিনে আ তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আরেকটা বলেই শেষ করতে চাই। এই দেশের মানুষ আর যাই হোক, মহান স্বাধীনতা বিরোধী যারা ছিল, এখনো বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না। এখনো যারা সাদা স্মৃতিসৌধে যায় না। এখনো যারা মুক্তিযুদ্ধের সময়কে গন্ডগোলের সময় বলে অভিহিত করে এবং যারা দেশের জন্য যাদের কোনো অবদান নাই। না হুম, মহান সাহিত্যের অবদান, না আছে ভাষা আন্দোলন, না আছে বন্ধ্যান আন্দোলন, না আছে স্বাধীনতা আন্দোলন, না আছে এই গত ৫৫ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন তাদের ১৩ সালে তাদের নেতাদের যুদ্ধাপরাধের দায়ে স্বাধীন ছিল তার অ ওই সময় আন্দোলন সংগ্রাম করা ছাড়া বাদবাকি সময়টা কোনদিন গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুৎ দাম বৃদ্ধি, বিদ্যুৎ লোডশেডিং, সারের দাম বৃদ্ধি। একটা মিছিল মিটিং এ তাদের একটা লোক কিন্তু আত্মহত্যা দেয়নি, আহত হয়নি, গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হয়ে তারা গোপন মিটিং করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এবং এই যে পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের কিছু লোক হতাহত হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন ছাত্র সংগঠন, তৃণমূল দল, শ্রমিক দল, বিভিন্ন সাধারণ মানুষ অনেক বেশি সংখ্যক লোক আত্মহত্যা দিয়েছে বা শহীদ হয়েছেন। এই দলটা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে?
ইতিমধ্যে যে বিতর্কের জন্ম দিয়েছে, তাদেরকে ভোট না দিলে দেশের মানুষ সব কাফের হয়ে যাবে, তাদেরকে ভোট দিলে মানে মানুষ মুসলমানের সুযোগ আছে, তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, তাদের জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, এই যে অবান্ত যে সমস্ত কথাবার্তা তারা বলে, বাংলাদেশ নাকি বেস্ট কেনা বেচার একটা বাজার হবে, এখান থেকে নাকি জান্নাতে যাওয়ার টিকিট দেওয়া হবে, এই যে অসভ্য অসত্য মিথ্যা কথা বলছে, প্রতিনিয়ত মিথ্যাচার করছে। তারা প্রতিনিয়ত বিএনপিকে চাঁদাবাজ বলে, তারাই বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ, ব্যাংক লুট করছে তারা। একদম 5 তারিখের পর 7-8 তারিখের মধ্যে সবগুলি ব্যাংক, প্রায় 6-7টা ব্যাংক, তারা এই ইসলামিক ব্যাংকের নাম ভাঙিয়ে সবগুলি ব্যাংক তারা লুট করলো। এবং এই যে ইবনে সিনা বলেন, তারপর বিভিন্ন হাসপাতালে, ব্যাংকে সব অফিসারদেরকে বের করে দিলেন বিনা কারণে, বের করে দিয়ে ওনাদের লোককে ঢুকালেন। এই সমস্ত কারণে ওনাদের নির্দিষ্ট সংখ্যক একটা ভোট তাদের আছে। আজকে তার সাথে যদি এনসিপি যায়, আমি এটুকু বলে শেষ করি, এনসিপি একটা ভুল করবে। এনসিপি ওরা নিজেরা ছাত্ররা দল গঠন করেছে, ওরা যদি একটা সিটও না পায়, ভোট যদি কমও পায়, ওদের একটা ভবিষ্যৎ থাকবে। কিন্তু স্বাধীনতা বিরোধীর সাথে তারা যায়, তাহলে তারা একটা মহা ভুল করবে। কোনো কারণে এই জামাত আর ঐক্য ধরে রাখতে পারবে না, কারণ এটা মুনাফিক একটা দল, যারা ইসলামের শত্রু, ইসলামের পক্ষে যারা কথা বলে না, প্রতিনিয়ত রোজা এবং পূজাকে যারা এক বলে, কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ এবং আপনার হলো মুসা ঈসা এক, এই যে সমস্ত কত আজানের ধ্বনি যেমন সুমধুর, আপনার ওইরকম এই ধ্বনি কীর্তন ধ্বনি তেমন সুমধুর, এই যে মুনাফিক যে কথাবার্তা শুধুমাত্র ক্ষমতায় সেজন্য যাওয়ার জন্য, সে বিবেচনা এই করবো। সমস্ত কারণে বাংলাদেশের মানুষ মনে করতেছে যে বাংলাদেশের মানুষ প্রকৃত লিডার খুঁজে পেয়েছে, যে এত বছর পরে আসার পরেও কোনো প্রতিহিংসার কথা উনি বলেন না, দেশটাকে এগিয়ে নিয়ে যেন ঐক্যের কথা বলেছেন। এই জন্য আন্তর্জাতিক মাধ্যম তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী এবং সরকারও এইভাবেই তাকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের একমাত্র বাংলাদেশি জাতীয় প্রদীপ তারেক রহমান, এই জন্য সরকার তাকে সুরক্ষা দিচ্ছেন। এর কারণেই আন্তর্জাতিক মাধ্যম মনে করতেছে না, সঠিক সিদ্ধান্ত সরকারও নিয়েছে, দেশের মানুষও তারেক রহমানকে ভোট দিয়ে বলে আশাবাদ ব্যক্ত করে। এই কারণেই তারা গণমাধ্যমকে এই কথাগুলো বলছে। ধন্যবাদ। অসংখ্য